বার্ডওয়ান ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা মাইনর পলিটিক্যাল সায়েন্স আছে, তাদের জন্য আমি যে সাজেশনগুলো রেখেছি তোমার লক্ষ্য করবে। তাই সাজেশনগুলো দেওয়ার আগে তোমাদের সামনে আমি একটা কথা শেয়ার করছি। যারা যারা সেকেন্ড সেমিস্টারে এই রিসেন্ট পরীক্ষা হলো, যারা সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স যারা সাজেশন ফলো করেছিল, যারা যারা ফিফথ সেমিস্টার যারা সাজেশন ফলো করেছিল, তাদের অবশ্যই দেখবে আমি 100% কমন দিয়েছিলাম। হয়তো বলে স্যার আপনি 100% কমন, দেখো কোনো আমি 100% বলি, কোনো জায়গায় হয়তো 99% হয়ে যায় কি 98%, তার বেশি নয়। 2% কমবে, তার বেশি নয় কিন্তু। কেন বলতো? এতটা ভরসার সঙ্গেই কেন কি বলতে পারি বলতো? বলতে পারি এই কারণেই বলতে পারি যে আমার দুটো সাবজেক্ট, এক রাষ্ট্রবিজ্ঞান, এক ফিজিক্যাল এডুকেশন, এই দুটো বিষয় আমি সাজেশন দিই। কেন দিই? সাজেশনটা হচ্ছে আমার এই দুটো বিষয় পুরোপুরিভাবে সাবজেক্ট উপর ডেপথ আছে, তাই দিতে পারি। কেন আমি এখান থেকে পুরোপুরিভাবে যারা পিছিয়ে পড়া ছেলে মেয়ে, যারা পড়াশোনা করতে পারে না, যারা টাকা পয়সার অভাবে পিছিয়ে পড়ে গেছে, তাদের জন্য আমি এই চ্যানেলটা শুধুমাত্র খুলেছি। আমি এখানে বিজনেস করার জন্য, ইউটিউব থেকে একটা প্রচুর পরিমাণে হাই প্রোফাইলে টাকা ইনকাম করবো বলে, হিউজ অ্যামাউন্টে টাকা ইনকাম করবো বলে কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলটা কিন্তু খুলিনি। ঠিক আছে? আমার ইউটিউব থেকে আমার দেখো না টোটাল হচ্ছে 2700টা সাবস্ক্রাইবার। ঠিক আছে? তার মানে এইটা নয় যে তোমাদের সামনে আমি এই কথাটা বলতে চাইছি। কারণটা হলো যে যে প্রত্যেকটা চ্যানেল ভিজিট করে দেখো, ভিজিট করে তারপরে সাজেশন ফলো করো। সাজেশনগুলো ফলো করবে প্রত্যেকটা চ্যানেল ভিজিট করে। কোনো জায়গায় চ্যানেল ইতিহাস, তোমার ইতিহাস বলো, ভূগোল বলো, এডুকেশন বলো, তোমার রাষ্ট্রবিজ্ঞান বলো, ফিজিক্যাল এডুকেশন বলো, তোমার ফিলোজফি বলো, সব বিষয়ে সাজেশন আপলোড করা হচ্ছে। তাহলে এই যে সাজেশনগুলো আপলোড করা হচ্ছে কি জন্য? এই সাজেশনগুলো এত সাজেশন আপলোড করা হয়। একটা মাস্টার, একটা টিচার, আমি কোনো টিচারকে এই জায়গায় ছোট করছি না, এই জায়গায় কোনো টিচারকে ছোট করছি না। যে এত বিষয়ে একটা শিক্ষক কখনো সাজেশন দিতে পারে বলে আমার কখনো মনে হয় না। তাই একটু দেখে শুনে সাজেশনগুলো ফলো করো। ঠিক আছে? তাই তোমাদের কথা ভেবে আমি এটা কথাটা বললাম। এবার তোমাদের ব্যক্তিগত নিজের সিদ্ধান্ত। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, দেখো আমার কাছে যারা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার, যারা আমার কাছে বিভিন্নভাবে হেল্প নিয়ে, নোটপত্র নিয়ে বলো, আমার সাজেশন নিয়ে বলো, আমাকে যারা পার্সোনাল ভাবে এসএমএস করে বলেছে যে দেখো বিভিন্নভাবে বিভিন্ন কলেজের স্যার আমার কাছ থেকে সাজেশন নিয়েছে, নিয়েও কিন্তু দেখো সাজেশন তোমরা দেখো বিভিন্ন কমেন্ট বক্সগুলো দেখো, তারা কমেন্টগুলো কি করেছে দেখো। সামান্য একটা আমি এটা একটা কাউকে হয়তো বানাতেও পারি, অন্য একটা নাম দিয়েও পারি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে লিঙ্ক তো দিয়ে আছে, সেখানে যে সাজেশনের পেপারটা নিয়ে দেখতে পারো। সাজেশনের পেপারটা তো দিয়ে আছে, আর কোশ্চেনটা দেখে মিলিয়ে মিলিয়ে দেখবে যে ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম। কোশ্চেনগুলো 2 নম্বর কোশ্চেনগুলো বলেছিলাম, সেই 2 নম্বর কোশ্চেনগুলো পুরোপুরি ভাবে পড়েছে, একটা কিন্তু মিস্টেক হয়নি। ঠিক আছে? চলো, তোমাদের জন্য আর একটা বিষয় আমি যেটা বলি, যারা আমি এই অনলাইনে শুধুমাত্র 100 টাকার বিনিময়ে আমি শিক্ষাদান করে থাকি। কেন? যে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে, চাষবাস করে, কেউ অন্যভাবে জীবিকা অর্জন করে। কেন এই বছর এবারে তো একটা কলেজ লাইফ পদার্পণ করেছে, বাবা মা কতদিন টানবে ছেলে মেয়েকে যে তুমি টাকা দিয়ে তাদেরকে পড়াশোনা করার জন্য? তোমার নিজেরা কিছু পরিশ্রম করে পড়ো। তাদের জন্য আমি ভেবে একটা পারিশ্রমিক, স্বল্প পারিশ্রমিক 100 টাকায় আমি একটা মাসিক, 100 টাকায়, যেটা না নিলে 100 টাকায় আমি একটা অনলাইন ব্যাচ শুরু করতে চলেছি। তোমাদের যদি খুবই উপকার হয় তাহলে তোমরা জয়েন হতে পারো। ওকে? আমার কাছে যারা অনলাইনে যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করেছে, তারা অনেকটাই হেল্পফুল হয়েছে। যেমন হচ্ছে রত্না দে, কাকলি দাস, জয়দেব বিশ্বাস, সৌরভ ঘোষ, জারুস পারভিন, সাইফুল ইসলাম, রূপম বিশ্বাস, সন্তু পণ্ডিত, রিয়া মুদি, রোজনা বেগম, শিল্পা চক্রবর্তী, নেহা দাস, সাথী হাজরা, নবিলা খাতুন, কিয়াবতী সিংহ রায়, তনুশ্রী পাল, আরো অনেক অনেক স্টুডেন্ট আছে। অনেক গাদা স্টুডেন্ট আছে, কত স্টুডেন্টের নাম বলো যারা অনলাইনে আমার কাছে পড়াশোনা করেছে। আমি এটা টিউশনি অ্যাড দিচ্ছি না যে আমার কাছে পড়ো, এটা টিউশনি অ্যাড নয়। মানে এরা এর কাছ থেকে আমার কাছ থেকে এরা হেল্প পেয়েছে, তাই এদের নামগুলো আমি প্রকাশ্যে বলতে পারছি। আজকে আমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লিখে কমেন্ট করবে, আমি মেয়েদের একটা এবং ছেলেদের একটা
আলাদা আলাদা করে দুটো গ্রুপ করেছি। মেয়েরা শুধুমাত্র মেয়েদের গ্রুপে থাকবে, ছেলেরা ছেলেদের মতো গ্রুপে থাকবে। আমি এভাবে গ্রুপ ক্রিয়েট করা থাকে সেকেন্ড সেমিস্টার যারা থার্ড সেমিস্টার পড়ছে এইভাবে। থার্ড সেমিস্টারে একটা মেয়েদের গ্রুপ, একটা একটা থার্ড সেমিস্টারে একটা পলিটিক্যাল সায়েন্সের মেয়েদের গ্রুপ, একটা ছেলেদের গ্রুপ। যখন গুগল মিটে লিঙ্ক দেওয়া হয়, দুটো গ্রুপে লিঙ্ক দেওয়া হয়। ছেলেরা কোনোভাবে মেয়েদের গ্রুপে জয়েন হতে পারে না, আর মেয়েরা কোনোভাবে ছেলেদের গ্রুপে জয়েন হতে পারে না। তোমরা যদি কেউ অনলাইনে অ্যাডমিশন নিতে চাও, তাহলে কিন্তু তোমরা এই আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, যে নামটা পাঠাবে, আমি তোমাদেরকে অ্যাড করে দেবো। এবারে আছে তোমাদের 10 নম্বর সাজেশন। 10 নম্বর সাজেশনগুলো কি? 10 নম্বর সাজেশন হচ্ছে রাজনীতি চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে প্রবন্ধ লেখো। 8 নম্বর +2, এই দৃষ্টিকোণটি দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে উদারনীতিবাদী দৃষ্টিকোণটি আলোচনা করো। এর সাথে 2 নম্বর একটা প্রশ্ন থাকবে, ন্যূনতম রাষ্ট্র বলতে নজিক নজিক কি বোঝাতে চেয়েছেন। 3 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের, যে গান্ধীবাদী রাষ্ট্রতত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সাথে একটা 2 নম্বর প্রশ্ন থাকবে, রামরাজ্য বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন, সার্বভৌমিকতার একত্ববাদী তাত্ত্বিকদের ধারণাকে কিভাবে বহুত্ববাদীরা সমালোচনা করেছেন। 8, এর সাথে দুই একটা প্রশ্ন করবে, দুইজন একত্ববাদী তাত্ত্বিকের নাম লেখো। শেষ প্রশ্ন, রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিটি সম্যকভাবে বিশ্লেষণ করো। ধরো এই প্রশ্নটা যদি ঘুরে দেয় যে রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো, একই প্রশ্ন। এর সাথে একটা 2 নম্বরে প্রশ্ন করবে, কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটির লেখককে কত সালে প্রকাশিত হয়। এবারে আসি তোমাদের 5 নম্বরের সাজেশন। 5 নম্বর সাজেশন, ঠিক আছে, 5 নম্বর সাজেশন কি, স্বাধীনতা কাকে বলে। ঠিক আছে, এর সাথে স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, যে সংক্ষেপে সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। কি বলেছে, সংক্ষেপে মানে সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। ধরো আমরা সাম্যটা করলাম, স্বাধীনতাটা করলাম, দুটো বিষয় যখন আলোচনা আমরা করছি, তখন সাম্যর পার্টটাও আছে এবং স্বাধীনতার পার্টটাও আছে। পরীক্ষায় এমন একটা প্রশ্ন হয়ে গেল যে সাম্য বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লিখো। তাহলে সাম্যের পার্টগুলো তো আমরা লিখবো যখন পরীক্ষার সময়, সেখানে সাম্য আর স্বাধীনতা দুটো বিষয় তো আলাদা। সাম্যের বিষয়গুলো লিখছি, তখন স্বাধীনতা লিখছি। সাম্যের পার্টগুলো আমরা তুলে দিলেই কিন্তু আমাকে আলাদা করে কিন্তু এই প্রশ্নটা করতে হচ্ছে না যে সাম্য বিষয়ে একটা প্রবন্ধ লিখো। মানে এইটাই আমরা আস্তে করে এখান থেকেই আমরা নোটটা তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, আর একটা বিষয় দেখবে, অন লিবারেটি, যে বইটির লেখককে। নেক্সট প্রশ্ন 3 নম্বর, যে রাজনীতি চর্চায় সনাতনী দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এ বাবা, আমি সনাতনী দৃষ্টিভঙ্গি পড়ে গেছে, আমি তো পড়েছি সাবেকি দৃষ্টিভঙ্গি। সনাতনী কি কিন্তু বলছি সাবেকি দৃষ্টিভঙ্গি। যদি পরীক্ষায় পড়ে যে রাজনীতি চর্চায় সাবেকি দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তা সাবেকি আর সনাতনী দুটোই কিন্তু একই বিষয়। ঠিক আছে, ওর সাথে একটা 1 নম্বরের প্রশ্ন দেখবে, কেন কোন দৃষ্টিকোণটিকে কেন এই দৃষ্টিকোণটিকে সাবেকি বলা হয়, কেন এই দৃষ্টিকোণটিকে সাবেকি বলা হয়। 4 নম্বর প্রশ্ন, যে রাজনীতি চর্চায় উত্তম আচরণবাদের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। মানে কি, রাজনীতি চর্চায় উত্তম আচরণবাদের যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। আচরণবাদের বিরুদ্ধে উত্তর আচরণবাদের মুখ্য সমালোচনাগুলি কি। এটা কি 4+1, তার 4 নম্বর +1 নম্বর। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সংক্রান্ত আদর্শবাদী বা ভাববাদী ধারণাটি সম্পর্কে একটি টিকা লেখো। তাহলে কি, আদর্শবাদ আর ভাববাদ বিষয়টা কিন্তু একই বিষয়। ঠিক আছে, তাহলে কি, রাষ্ট্র সংক্রান্ত আদর্শবাদী ধারণাটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা কত, 4। এর সাথে একটি 1 নম্বর প্রশ্ন থাকবে, যে কোনো দুজন আদর্শবাদী রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। ওকে, পুরোপুরিভাবে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। হয়তো ঠান্ডা লেগেছে, আমি ঠিকঠাক ভাবে কোনো জায়গায় হয়তো উচ্চারণ প্রবলেম হচ্ছে বা ইয়ে হচ্ছে, কিছু মনে করো না। রাজনীতি, নেক্সট প্রশ্ন, রাজনীতি তত্ত্ব ও প্রকৃতির সংক্ষিপ্ত আলোচনা করো। রাজনীতি তত্ত্ব ও প্রকৃতি সংক্ষিপ্ত আলোচনা করো। শেষ প্রশ্ন, যে একত্ববাদী তত্ত্বটি
সমালোচনা সহ সংক্ষেপে আলোচনা করো। মানে একত্ববাদী যে তত্ত্বটি সমালোচনা সহ সংক্ষেপে আলোচনা করো, যে একত্ববাদী তত্ত্বটা কি কি সমালোচনা আছে, একত্ববাদীর কি বিষয়টি কি, মূল বিষয়বস্তু কি, কি কি সমালোচনা আছে, এর সংক্ষিপ্ত হবে এটা আলোচনা করতে হবে। তারপরে কি, কেউ যদি পারো এই প্রশ্নটা একটু দেখে যাবে, এক্সট্রা করে দিয়েছি, জনগণের সার্বভৌমিকতার বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে, এর সাথে 1 নম্বর করবে তত্ত্বটির প্রবক্তাকে। ওকে, তো আমি যে 2 নম্বর সাজেশনগুলো রেখেছি তোমার লক্ষ্য করো, এই 2 নম্বর সাজেশনগুলো খুব ভালো করে পড়ে যাবে। এখান থেকেই দেখবে তোমরা সব কমন পেয়ে যাবে, হয়তো একটা কমন না পেতে পারো, কিন্তু সব কমন পেয়ে যাবে। ভালো করে 2 নম্বর প্রশ্নগুলো শুনে রাখো, আমি বলছি। প্রথম হচ্ছে, রাজনৈতিক মতাদর্শে যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আদর্শবাদীরা কেন রাষ্ট্রকে নিজের নিজের লক্ষ্য বলে গণ্য করেন? পরের প্রশ্ন, স্বাধীনতার যে কোনো দুটি রক্ষা কবচ উল্লেখ করো। উদারনৈতিক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। সনাতনী দৃষ্টিভঙ্গি কাকে বলে? তারপরে হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্র দিয়ে একথা কে বলেছেন এবং কেন, একথা কে বলেছেন এবং কোন গ্রন্থে বলেছেন? উত্তর, আচরণবাদের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের সপক্ষে দুটি যুক্তি উল্লেখ করো। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের গুরুত্ব কি? রাষ্ট্রের সংজ্ঞা দাও, বা প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, রাষ্ট্রের সংজ্ঞা নিরূপণ করো। নেক্সট প্রশ্ন, রাজনৈতিক সাম্য বলতে কি বোঝায়? উদারনীতিবাদের মূল নির্যাসটি কি? সাম্য ধারণাটি স্বাধীনতা ধারণার পরিপন্থী, এর মতে সপক্ষে দুটি যুক্তি দাও। মার্কস এঙ্গেলস কেন রাষ্ট্রকে শ্রেণী শাসনের হাতিয়ার বলেছেন? নেক্সট প্রশ্ন আসি, সাম্য কি? রাষ্ট্রবিজ্ঞান পাঠে সাবেকি দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো। রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো? জন অস্টিনকে অনুসরণ করে সার্বভৌমিকতার সংজ্ঞা দাও। উত্তর, আচরণবাদের স্লোগান কি কি? যে যুগ্ম স্লোগান কি কি? তাহলে কি বললাম? উত্তর, আচরণবাদের যুগ্ম স্লোগান কি কি? নয়া উদারনীতিবাদের মূল বক্তব্য কি? দুজন নয়া উদারনীতিবাদের প্রবক্তার নাম লেখো। পরের প্রশ্ন আসি, নীতিমানবাচক রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো? হ্যারেলস্কি অনুসরণ করে স্বাধীনতার সংজ্ঞা দাও। জনগণের সার্বভৌমিকতা ধারণার মৌলিক বা মূল বৈশিষ্ট্যগুলি লেখো। ওর সাথে একটু সীমাবদ্ধতা দেখবে। কার্ল মার্কস এর লেখা দুটি বইয়ের নাম লেখো। যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো যা আচরণবাদ ও উত্তরণ আচরণবাদকে পৃথক করে। নেক্সট প্রশ্ন আসি, যে কোনো দুজন আদর্শবাদী রাষ্ট্রচিন্তাবিদের নাম উল্লেখ করো। আচরণবাদের বিরুদ্ধে উত্তর আচরণবাদের মুখ্য সমালোচনা কি? মূল্যবোধ নিরপেক্ষতা কি? দুইজন একত্ববাদী তাত্ত্বিকের নাম লিখো। ওর সাথে একটা প্রশ্ন, একত্ববাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গান্ধীজির রামরাজ্য বলতে উনি কি বুঝিয়েছেন? উদারনীতিবাদের জনক কাকে বলেন? তার লেখা যে কোনো দুটি গ্রন্থের নাম লেখো বা বইয়ের নাম লেখো। আধুনিক উদারনীতিবাদের জনকল্যাণগামী রাষ্ট্র বলতে কি বোঝো? আচরণবাদের বিপ্লবের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গান্ধী কেন আধুনিক রাষ্ট্রের বিরোধিতা করেছিলেন? টু ট্রিটিস অফ গভর্নমেন্ট গ্রন্থটি কে রচনা করেন এবং কত সালে প্রকাশিত হয়? একত্ববাদীর সার্বভৌমিকতার তত্ত্বে দুজন তাত্ত্বিকের নাম লেখো। আচরণবাদের জনক কাকে বলা হয়? আচরণবাদের দুটি দার্শনিক উৎসের নাম লেখো। এই ছিল 2 নম্বর সাজেশন।